আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে একটু বলবেন প্লিজ। না ম্যাম, এখনো শেয়ার হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, কোনো সমস্যা নেই। গুলশান ম্যাম ক্লাস নিয়েছেন তো ম্যাম 9টায়? হ্যাঁ, ওকে বলে দিছিলাম যে আজকে তুমি ক্লাসটা নাও। আমি মানে আমাকে কালকের মধ্যে প্রশ্ন সাবমিট করতে হবে, এই জন্য এই প্রশ্নটা রেডি করতে গিয়ে আমার লেট হয়ে গেল। জি ম্যাম। ম্যাম স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, সাক্ষ্য আইন না? সাক্ষ্য আইনে কি পড়াবো বা কতটুকু পড়াইছিলাম একটু বলতেন? এটা কি আমার সাবজেক্ট না আপনার? কার কার পিডিএফ দেখেন তো? রেগুলেশন স্টাডির পিডিএফ শেয়ার করছি নাকি কোন পিডিএফ শেয়ার করলাম? রায়হান ভাই দেখেন তো, দেখতেছি ম্যাম। কি আপনার পিডিএফ না আমার তো মানে হ্যাঁ আপনারই পিডিএফ, আপনারই পিডিএফ। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি একটু আগে আপনাকে দিয়েছি ম্যাম, দেখেন নাই? না, হ্যাঁ এটাই ঠিক আছে। না আমি এর আগেও তো যে অনেকগুলো পিডিএফ এখানে অন করা তো বুঝতে পারতেছিলাম না কার পিডিএফ। এখন আমাকে একটু বলেন আমি কতটুকু পড়াইছিলাম, আমার মনে নাই, বলেন জলদি বলেন, একটু লেট হয়ে গেছে। আমি আবার ওষুধ কিনতে যাবো, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে। লাস্ট ক্লাস কে করছিলেন একটু বলে দেন ম্যামকে প্লিজ। প্লিজ কাইন্ডলি একটু বলেন কতটুকু পর্যন্ত পড়াইছিলাম, আজকে কতটুকু যেতে হবে, তাড়াতাড়ি বলুন। কেউ বলেন? কনকদা লাস্ট ক্লাস করেন নাই? কেউ কি এখানে নাই লাস্ট ক্লাস করছেন যে? না ম্যাডাম, আমি লাস্ট ক্লাস করতে পারিনি, ভিডিও। আপনি না হয় একটা ক্লাস করেন, বাকিরা কোথায়? মৃত্যুকালীন ঘোষণা পড়াইছিলাম। আচ্ছা যদি 7 নম্বর পড়ানো, মনে না থাকে 7 আমি নম্বর পড়ানো হয়েছে। হ্যাঁ 7 পড়ানো হয়েছে, মৃত্যুকালীন ঘোষণা পড়ানো হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা পড়াইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি পড়াবো? তাহলে জুডিশিয়াল নোটিশ পড়াবো। হ্যাঁ জি জি, 8 নম্বর নোটিশ। দিকে 8 নম্বরটা কোথায়? সাথে এখানে 7 8 আছে ম্যাম। সিরিয়াল মিস্টেক হয়েছে ম্যাম। 8 নম্বর কোথায়? এটা তো 7-এর গ, এই যে সিরিয়াল মিস্টেক হয়েছে, 9 হবে ম্যাম। মানে এখানে 5 পড়াইছিলেন, বইরি যে একটা কোশ্চেন ছিল ওই 5-এর গ পর্যন্ত পড়াইছিলেন। একজন বলতেছেন মৃত্যুকালীন ঘোষণা পড়াইছেন, আরেকজন বলতেছেন 5-এর গ। শিওর হয়ে আমাকে বলেন। দেখেন আমি সারাদিন ক্লাস নিতেই থাকি একটার পর একটা, আমার তো মনে থাকে না কখন কোনটা কি নিয়ে। সমস্যা নেই ম্যাম, আপনি এখান থেকে পড়ান ম্যাম, পরবর্তীতে যেটা বাকি থাকবে পরে সাবাত হবে। কিন্তু আপনাদের অ্যাডমিন বলতেছে মানে 9 থেকে, তো আমি 9 থেকে মানে 8, এটা 8 হবে, আমার এখানে লেখা ভুলেছে। আমি এখান থেকে শুরু করতেছি, এরপরে না পড়লে ক্লাস মানে শেষ করে কোর্স কমপ্লিট করে তারপর আমি শুরু করব, সমস্যা নেই। আচ্ছা, জুডিশিয়াল নোটিশ জিনিসটা কি এটা একটু বুঝি আমরা। হ্যাঁ, জুডিশিয়াল নোটিশ কি? জুডিশিয়াল নোটিশ হচ্ছে এমন একটা বিষয়, আইনি প্রক্রিয়া, যেখানে কিনা আপনার কি করা হয় না, মানে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, ঠিক আছে? অর্থাৎ এমন কিছু বিষয়বস্তু যেই ক্ষেত্রে আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, ঘটনার সত্যতা প্রমাণ করার দরকার হয় না, এটা হচ্ছে আমার জুডিশিয়াল নোটিশ, ঠিক আছে? আচ্ছা, কিরকম একটা এক্সাম্পল দিই। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আমরা সবাই জানি না? এটা কি অস্বীকার করার কিছু? আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ স্বাধীন দেশ। আমার ক্লাস আমি কিনে ফেলছি, এই যে। আচ্ছা, জুডিশিয়াল নোটিশ কি? জুডিশিয়াল নোটিশ হচ্ছে যেমন সূর্য পূর্ব দিকে হচ্ছে আর হচ্ছে পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা সবাই জানি। এটা কি প্রমাণ করার দরকার আছে? না। বাংলাদেশের নাগরিক আমি, ঠিক আছে? তাহলে বাংলাদেশের আইন, তারপরে হচ্ছে বাংলাদেশের ভোট প্রদান প্রক্রিয়া, হ্যাঁ, বাংলাদেশের ইতিহাস, এগুলো তো সবাই আমরা জানি। এগুলো কি প্রমাণের কিছু দরকার আছে?
এই যে জুলাই বিপ্লব এত আমরা দূরে নাই যাই, আমরা 1971 সালে নাই যাই, এই যে জুলাই বিপ্লবের যে এত বড় একটা ঘটনা ইতিহাস হয়ে রইলো আমাদের লাইফে, পুরো বিশ্বের কাছে ইতিহাস রইলো, এটা কি প্রমাণ করার প্রয়োজন আছে কোনো? বলেন, প্রমাণ করার প্রয়োজন নেই। তাহলে যেই বিষয়গুলো আপনার প্রমাণ করার কোনো প্রয়োজন হচ্ছে না সেইগুলাকে বলা হয় জুডিশিয়াল নোটিশ। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে জুডিশিয়াল নোটিশ হচ্ছে এমন একটা আইনি প্রক্রিয়া যেখানে আদালত কোনো ঘটনার সত্যতা সম্পর্কে নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বিচার করেন, ঠিক আছে, এবং যেখানে সেই তথ্যটা সর্বজনীন হয়ে থাকে। অর্থাৎ এইটা প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না, প্রমাণের জন্য যথেষ্টভাবে এটা প্রতিষ্ঠিত আগে থেকে। বুঝতে পারছেন? এবার জুডিশিয়াল নোটিশটা কি বুঝতে পারছেন? প্রমাণ করার প্রয়োজন আছে? বলেন, বুঝতে পারছেন জুডিশিয়াল নোটিশটা কি? জি ম্যাম, জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই জুডিশিয়াল নোটিশ সম্পর্কে কোথায় বলা হয়েছে। আচ্ছা, আমরা একটু বইয়ের ভাষায় পড়ি কি বলা হয়েছে। জুডিশিয়াল নোটিশ হলো এমন একটি আইনি প্রক্রিয়া যেখানে আদালত কোনো ঘটনার সত্যতা সম্পর্কে নিজের কাছে থাকা তথ্যের ভিত্তিতে বিচার করেন এবং সেইখানে সেই তথ্য সর্বজনীন দাতা বা প্রমাণের জন্য যথেষ্টভাবে প্রতিষ্ঠিত। অন্যদিকে উকিল নোটিশ বা লিগ্যাল নোটিশ হলো কোন আইনি বিরোধের, অর্থাৎ আইনি বিরোধের সমাধানে বা আইনজীবীর মাধ্যমে প্রেরিত একটি আনুষ্ঠানিক চিঠি, যেখানে আপনার কোনো দাবি করা হইলে বা নির্দিষ্ট সময়সীমার উল্লেখ থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উকিল নোটিশ আর লিগ্যাল নোটিশ, ঠিক আছে, এবং জুডিশিয়াল নোটিশ দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, এখানে এই কথাটা বলার মানেটা কি? মানেটা হচ্ছে অনেকেই ভাবে কি লিগ্যাল নোটিশ গুলো মনে হয় জুডিশিয়াল নোটিশ, আসলে বিষয়টা তা না। একটা লিগ্যাল নোটিশ যদি আপনাকে পাঠানো হয় তাহলে সেটা যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনি তদন্ত করতে পারেন, অর্থাৎ আপনার সেই রাইট বা অধিকার আছে। ধরেন আপনার কাছে একটা ব্যাংক থেকে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হলো যে আপনি এত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, সুদ অর্থাৎ ইন্টারেস্ট সহ এত টাকা আপনার পরিশোধ করা লাগবে, আপনি এখন পর্যন্ত পরিশোধ করেন নাই, ঠিক আছে। তাহলে এটা যে আসলেই ব্যাংক থেকে গেছে এইটা আপনি তদন্ত করতে পারবেন, এই অধিকারটা আপনার আছে, ঠিক আছে। কিন্তু জুডিশিয়াল নোটিশের ক্ষেত্রে এইগুলার কোনো সুযোগ নাই। সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা আমরা সবাই জানি, এটা কি প্রমাণের কোনো বিষয় হলো না। বাংলাদেশের বলবৎযোগ্য না, বাংলাদেশের আইনটা কিরকম এটা আমরা জানি, বাংলাদেশের ভোটটা কিরকম হয় সেটা আমরা জানি, ঠিক আছে। তারপরে যে জিডিপির যে এটা সেটা আমরা জানি, বাংলাদেশে কতজন মানুষ সেটা আমরা জানি, এর আয়তন কত, বাংলাদেশের আয়তন কত এটাও আমরা জানি। এগুলো তো প্রমাণের দরকার নেই, এগুলো কি প্রমাণের দরকার আছে? বলেন, দরকার নেই, দরকার নেই। তাহলে এইটা হচ্ছে জুডিশিয়াল নোটিশ। তাহলে লিগ্যাল নোটিশ কিন্তু জুডিশিয়াল নোটিশ না। অনেকে লিগ্যাল নোটিশটাকে জুডিশিয়াল নোটিশ বানায় ফেলে, বাট না। লিগ্যাল নোটিশ হচ্ছে এমন একটা বিষয় যেটা নাকি আইনি প্রক্রিয়ায় দেওয়া হয়, অর্থাৎ আইনগত ভাবেই এটাকে দেওয়া হয়, কিন্তু এই লিগ্যাল নোটিশটা জুডিশিয়াল নোটিশ কখনোই হবে না, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে দেখেন, তাহলে দেখেন এই জুডিশিয়াল নোটিশ সম্পর্কে কত ধারায় কোন জায়গায় কি বলা হয়েছে। জুডিশিয়াল নোটিশ বলতে বোঝায় সেই সকল বিষয় যা নাকি আদালতের দৃষ্টিগোচরে নেবার যোগ্য, সেটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। এই সম্পর্কে আমাদের সাক্ষ্য আইন 1872-এর 57 ধারায় উল্লেখ করা হয়েছে। কত ধারায়? 57 ধারায় উল্লেখ করা হয়েছে। এই 57 ধারায় মোটামুটি 11টা বিষয়কে হাইলাইটস করা হয়েছে, যে 11টা বিষয় আদালতের প্রমাণ করার কোনোই প্রয়োজন নাই। বুঝতে পারছেন? 11টা বিষয় কি কি দেখেন। বাংলাদেশের বলবৎযোগ্য আইন, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, অর্থাৎ সশস্ত্র বাহিনী মানে হচ্ছে 3 বাহিনী আমাদের বাংলাদেশে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তারা কখন কোন জায়গায় যুদ্ধ করবে এবং তাদের যুদ্ধ করার আপনার নিয়ম কানুনটা কি, এগুলো। আচ্ছা, সরকারি গ্যাজেট দ্বারা নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, উপাধি, কর্তব্য, কাজ, স্বাক্ষর, হ্যাঁ, অর্থাৎ সরকারি কোনো গ্যাজেট দ্বারা নিয়োগপ্রাপ্ত যে ব্যক্তি সেই ব্যক্তির নাম, উপাধি, কর্তব্য, কাজ বা স্বাক্ষর। সংসদ বা আইনসভার কার্যপদ্ধতি, সরকার কর্তৃক স্বীকৃত কোনো রাষ্ট্র, রাজা, রানীর উপাধি, জাতীয় পতাকা, হ্যাঁ, বাংলাদেশি আদালত, নৌবাহিনী, অর্থাৎ সামাজিক মানে একটা। তারপর যে নোটারি, আচ্ছা এখানে একটু বুঝাই, নোটারি পাবলিকের সিগনেচার। দেখেন, সব লয়াররা কি নোটারি পাবলিক করতে পারে? আপনারা জানেন এই বিষয় সম্পর্কে? হ্যাঁ, নোটারি পাবলিশিয়ান সম্পর্কে জানেন আপনারা? হ্যাঁ, জি না ম্যাম, জি না।
জানি না। আচ্ছা আমি একটু বুঝিয়ে বলি। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, ইভেন মানে শুধুমাত্র সাধারণ জনগণের না, জনসাধারণের না, আমাদের লয়ারদের মধ্যেও একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা সব লয়াররা হয়তোবা নোটারি পাবলিশে করতে পারবো। নোটারি পাবলিশ মানে কি? নোটারি পাবলিশ মানে হচ্ছে আপনার এই যে আমরা এফিডেভিট করি না, সত্যায়িত করি না, হ্যাঁ, জি ম্যাম। এফিডেভিট ছাড়া যেমন গাড়ির জি। কাগজপত্র এফিডেভিট বা সত্যায়িত করতে হয়। তারপরে হচ্ছে আপনি ধরেন কোন একটা ধরেন আপনি দেশের বাইরে যাবেন, ঠিক আছে, দেশের বাইরে গেলে আপনার সেক্ষেত্রে তো অনেক ডকুমেন্টস এর দরকার হয়, তাই না? তো এই সমস্ত ডকুমেন্টস আপনার লিগালি কি করতে হয়, ভেরিফাইড হইতে হয়। আপনি যখন বাইরের দেশে ধরেন ভিসা, আপনি পড়াশোনা করতে চান, স্টুডেন্ট ভিসায় যান, অথবা ধরেন আপনি কি বলবো ওয়ার্ক পারমিটে যান, যেভাবেই যান না কেন আপনাকে কাগজপত্র পাঠাতে হবে না? হ্যাঁ, ওরা আপনাকে ভেরিফাই করবে না যে আসলে কি আপনি ভালো কাজের জন্য আসতেছেন নাকি এই দেশে কোনো মানে ব্ল্যাক মানি করার জন্য আসতেছেন, অর্থাৎ ব্ল্যাক কোনো ওয়ার্ক করতে আপনি আসতেছেন, ঠিক আছে, খারাপ কিছু সাথে জড়িত, এটা করার জন্য আপনাকে ভেরিফাইড করা হবে। এখন ভেরিফাইডটা কিভাবে হবে? এই যে দেখেন আমরা যে বাংলাদেশের নাগরিক, এটার সবচেয়ে বড় পরিচয় বা আইডেন্টি কি বলেন তো আমাকে? হ্যাঁ, আমাদের আইডি কার্ড। আমাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা থাকে না নিচে, হ্যাঁ, ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা যখন আমি করব, সার্ভে করব, সাথে সাথে আপনার পুরো ডাটা বের হয়ে আসবে। আপনার মুখে কিচ্ছু বলতে হবে না যে আপনার নাম কি, আপনার বাসা কি, আপনার বাবার নাম কি, হ্যাঁ, এগুলো কিচ্ছু আপনাকে বলতে হবে না। অটো ওখান থেকে সবকিছু বের হয়ে, ইভেন আপনার অ্যাড্রেস সবকিছু বের হয়ে আসবে। ঠিক তেমনি ভাবে এই লিগালি যে আপনাকে যে নোটারি পাবলিকটা যে করা হয়, এর মাধ্যমে এইটার একটা নাম্বার থাকে। যেমন আমাদের একটা সনদ নাম্বার আছে না, আমরা যে লয়ার, আমাদের একটা সনদ নাম্বার আছে না। ধরে আমার কাছে আইডি কার্ড নিয়ে আমি বের হইনি, বা আইডি কার্ড হয়তো বা নাই আমার কাছে, এখন আমি নিজেকে ধরেন লয়ার হিসেবে দাবি করতেছি ঢাকা বারে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি আমার একটা সনদ নাম্বার আছে। এখন আমি যদি আমার আইডি কার্ড নাও শো করতে পারি, সেই সনদ নাম্বারটা যদি বার কাউন্সিলের যারা আইনজীবী আছে, আইনজীবী সমিতির যে আপনার সার্ভেটা, আমাদের সবারই একটা ওয়েবসাইট থাকে, যেমন আপনারা যখন বার কাউন্সিলে এক্সাম দিবেন সেটার জন্য বার কাউন্সিলের একটা অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মতোই আরেকটা, মানে ওই ওয়েবসাইটের মধ্যেই আপনার যারা তালিকাভুক্ত আইনজীবী, ওই আইনজীবীদেরও একটা ফোরাম থাকে, যেখানে আপনি সনদ নাম্বারটা দিলে সাথে সাথে আমার পুরা লিস্ট বের হয়ে চলে আসবে। ঠিক তেমনি ভাবে এই যে নোটারি পাবলিশিয়ান যারা, এদেরও একটা কি বলবো সনদ নাম্বার থাকে, বুঝতে পারছেন? এইটা দিয়ে যখন আপনারটা সিল দিতেছে, হ্যাঁ, আপনারটা যখন সিগনেচার বা ভেরিফাইড করতেছে, তখন সেই ক্ষেত্রে সেইটা যখন আপনি বাইরের দেশের জন্য করেন বা যেটা যেই পারপাসেই করেন না কেন, ওটা যখন দেয়া হবে দেখবে যে না আসলে এই ব্যক্তি একজন নোটারি পাবলিশিয়ান, হ্যাঁ, এবং সে যে ভেরিফাইড করছে এটা একটা মানে কাগজটা কোনো ব্ল্যাক পারপাসে করে নাই, ঠিক আছে, সঠিক পারপাসে অবৈধ বা অনৈতিক কোনো কাজের জন্য করে নাই। এইটা হচ্ছে নোটারি পাবলিক, বুঝছেন? তো এটা সবাই পারে না, সব লয়াররা পারে না। নোটারি পাবলিশিয়ান যদি হতে চান তাহলে সেই ক্ষেত্রে যেরকম বার কাউন্সিলে এক্সাম দেন না, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনাকে নোটারি পাবলিক করতে যদি চান, সেটার জন্য আপনাকে একটা সনদ নাম্বার দিতে হবে। এখন এই সনদের জন্য এত মানে দৌড় ঝাঁপ করে পরীক্ষা দেওয়া লাগে না। বিষয়টা হচ্ছে একটা ভাইবা হয়, ঠিক আছে, ওই ভাই, এবং আপনার একটা এইজ থাকতে হবে মিনিমাম 7 ইয়ার্স, মিনিমাম আপনার 7 বছরের অভিজ্ঞতা হইতে হবে মিনিমাম। তবে বর্তমানে এটাকে 10 ইয়ার্স করা হয়েছে, ঠিক আছে, 10 ইয়ার্স করা হইলেও আপনার 7 বছর হইলেই, একজন লয়ারের 7 বছর প্র্যাকটিসের হইলেই আপনার সে নোটারি পাবলিক করতে পারে। তখন আপনি মানে একটা মৌখিক একটা ইন্টারভিউ নেওয়া হবে, নেওয়ার ফলে তারপর আপনাকে সনদ নাম্বার দিবে, এবং এরপরে ওই যে আপনার সিলটা দেওয়া হবে, তো সনদ নাম্বার, সেটার যে সিলটা, আপনি আপনার সিলটা দিবেন, সনদ নাম্বার আপনার সিলের মধ্যে অবশ্যই আপনি যে একটা নোটারি পাবলিশিয়ান সেটার একটা সিল নাম্বার থাকতে হবে, এবং তার পাশাপাশি আপনার একটা, দেখছেন কিনা কিভাবে দেখাবো, দেখাচ্ছে যখন ভালো করে দেখেন। আমি বুঝতে পারছি ওই যে একটা লাল সিল মারা হ্যাঁ, একটা লাল সিল আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওই যে লাল সিলটা, ওটা কিন্তু সবাই দিতে পারে না, একমাত্র যারা নোটারি পাবলিশিয়ান তারাই দিতে পারে। আচ্ছা ম্যাম, অনেকে লেখা আছে যে সমগ্র বাংলাদেশ নোটারি পাবলিক, আসলে এটা এরকম সমগ্র বাংলাদেশ কেন? কেউ কি আবার সমগ্র বাংলাদেশ ছাড়া আছে? মানে এই যে যেমন আমরা লয়ার,
ঠিক আছে? আর যেমন আমি ঢাকা বারের আইনজীবী, আমি কিন্তু হুট করে সিলেটে গিয়ে আমি প্র্যাকটিস করতে পারবো না। ঠিক আছে? সিলেট বারের আইনজীবী আলাদা, হ্যাঁ, আর ঢাকা বারের আইনজীবী আলাদা। আবার সিলেট বারের আইনজীবী এসে আমার এখানে কোর্টে এসে প্র্যাকটিস করতে পারবে যতক্ষণ না পর্যন্ত সে ট্রান্সফার হচ্ছে। কিন্তু যখন সে নোটারি পাবলিক মানে পাশ করবে, অর্থাৎ নোটারি পাবলিশন হয়ে যাবে, সে সমগ্র বাংলাদেশে, সে ঢাকা কোর্টের লয়ার হোক বা সিলেট কোর্টের লয়ার হোক, ডাজন্ট ম্যাটার, সে স্কিল দিতে পারবে, এফিডেভিট করতে পারবে, এভরিথিং। এই জন্য বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনার কোনো ব্যারিয়ার থাকছে না, আপনি যে কোনো জায়গায় গিয়ে চেম্বার বসে আপনি করতে পারেন। এবং এই জায়গা, সত্যি বলতেছি অ্যাজ এ লয়ার, এই জায়গাটা আপনার জন্য খুবই সেফ এবং টাকা ইনকামের সবচাইতে সহজ একটা পন্থা এবং খুব ভালো ইনকাম হয়। এখানে আপনার কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আপনি একটা চেম্বার বসাবেন, জাস্ট নোটারি পারবে। এবং বর্তমানে আপনার বাংলাদেশ থেকে সবাই দেশের বাইরে যাচ্ছে, সো আপনার নোটারি পাবলিশিয়ানদের ডিমান্ড আরো বেশি বেড়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে এফিডেভিটের কাজ আসে, আসে, যদি আপনি ওইভাবে জমাইতে পারেন। বুঝতে পারছেন? এখানে আপনার শুধুমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যখন লাগে সিগনেচার সাইন, ওই সময় আপনাকে জানাতে হয়। সাধারণত এফিডেভিট যেগুলো, সেগুলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করাতে হয়। তারপর হচ্ছে দেশের বাইরে যে যায় ভিসা পারপাসে, স্টুডেন্ট ভিসা পারপাসে বা ওয়ার্ক পারমিটে, সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা করতে হয়। মানে নোটারি পাবলিশিয়ান তো থাকবে, তার সাথে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটেরও স্বাক্ষর থাকতে হয়, পারমিশন থাকতে হয়। বুঝছেন? তো এটা খুব ইজি একটা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা ল পড়তেছেন তো অ্যাডভোকেট হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার পরে 7 বছর হওয়ার পর যত দ্রুত সম্ভব এটা নিয়ে নেবেন। এই হচ্ছে ব্যাপার। নোটারি পাবলিক যিনি মানে করতে পারেন, হ্যাঁ, উনি মানে যারাই করতে পারে সবাই তো সমগ্র বাংলাদেশেই করতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমগ্র বাংলাদেশ। ধরেন আপনি ঢাকা থেকে, ঢাকা বারের আইনজীবী, কিন্তু আপনি হয়তো সিলেটে থাকেন, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে আপনি ঢাকা বারের যে আপনার সনদটা মানে সেটা চেঞ্জ করে, কারণ ঢাকা বারের একটা দাম আছে, ভিত্তি আছে। যদিও সকল বারের মানে সনদ, আইনজীবীদের সনদের ভিত্তি আছে, কিন্তু তারপর ঢাকা বারের একটা অন্যরকম ভ্যালু, সবাই আমরা জানি। আমি কাউকে আন্ডার এস্টিমেট বা ছোট করতেছিলাম, জাস্ট বলতেছি বিষয়টা। ঠিক আছে? ধরেন ধরেন আপনি সিলেটে আপনার এলাকায় যে ডাক্তার দেখাচ্ছেন, খুব ভালো একজন, খুবই ভালো কোয়ালিফাইড ডাক্তার, কিন্তু যখনই শুনবেন যে ঢাকা থেকে এরকম একজন প্রফেসর আসছে, আপনি কি চাইবেন? একবার হলে তো আপনি চাবেন যে আচ্ছা তাহলে ওনাকে একটু দেখাই, ঢাকার। জি, অবশ্যই চাবেন না? ঠিক সেরকম একটা আলাদা। এখন মনে করেন যে আপনি ঢাকা বারের সনদপ্রাপ্ত লয়ার, কিন্তু আপনি চাচ্ছেন, যেহেতু আপনার বাড়ি সিলেট, আপনি চাচ্ছেন ওইখানে চেম্বার করবেন, নোটারি পাবলিশিয়ানে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনার কোনো ব্যারিয়ার নেই। বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, এইটাই। তো যাই হোক, তো এইগুলা আসলে মানে পরীক্ষা করার বা তদন্ত করার কিছু নেই। আচ্ছা, বাংলাদেশের ভূখণ্ড সমূহ এগুলো আর কি, যেগুলো বললাম আর কি, যেমন বাংলাদেশের উৎসব উপবাস ছুটি, আমরা জানি শুক্র শনি সরকারি ছুটি আমাদের, তাহলে এটা সরকারি ছুটিই হবে। এটা কি প্রমাণের দরকার আছে? দরকার নেই। যখন আমরা অফিসিয়ালি আমাদের হবে, ঘোষণা করা হবে শুধুমাত্র শুক্রবার ছুটি, শনিবারে না, তো সেক্ষেত্রে সেটা প্রমাণের দরকার নেই। এগুলো আর কি মোটামুটি 11টা বিষয় বলা হয়েছে, যেগুলোকে জুডিশিয়াল নোটিশ বলা হয়। এখন কথা হচ্ছে, অনেকেই আছে এই জুডিশিয়াল নোটিশ নিয়েও প্রশ্ন করে না। এই যে আমি বললাম নোটারি পাবলিকের যে সিল মোট, এটা প্রমাণ করার দরকার নাই, এটা হচ্ছে আপনার কি মানে জুডিশিয়াল নোটিশ। ঠিক আছে? এখন ধরেন আপনি আমার বিরুদ্ধে কোনো কাগজ প্রমাণ করতে চাচ্ছেন, আমি নোটারি পাবলিক করে ওইটাকে সাবমিট করছি। এখন আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে এটা ভুয়া, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সিল মোটটাকে ভুয়া বলে প্রমাণ করার চেষ্টা করবেন না? বলেন। যদি আপনি জানেন জুডিশিয়াল নোটিশ, সেটা প্রমাণের কোনো প্রয়োজন নেই, তারপরে তো আপনি চাবেন, যেহেতু আপনাকে মামলায় জিততে হবে, নাকি? চাবেন কিনা? অবশ্যই ম্যাম। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে কিসের ভিত্তিতে, কিসের বেসিসে আপনি এটাকে অস্বীকার করতেছেন, মিথ্যা বলে প্রমাণ করতে চাচ্ছেন, সেইটা আপনাকে উল্লেখ করতে হবে। বুঝছেন? এখন সেটা বই দেখে বলতে চাচ্ছেন নাকি দলিল উপস্থাপন করবেন, সেটা আপনার ব্যাপার। মানে আপনি কেন এটাকে মিথ্যা বা ভুয়া বলে প্রমাণ করতে চাচ্ছেন, সেই জিনিসটা, সেই রিজনটা আপনাকে ডকুমেন্টারি সাবমিট করতে হবে।
পারছেন? যদি আপনি ডকুমেন্টারি সাবমিট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কমপ্লেইন বা অভিযোগটা খারিজ হয়ে যাবে, এই জিনিসটা আর গ্রহণ করা হবে না, সাথে সাথে খারিজ করবে। বুঝতে পারছেন? জি ম্যাম। তার মানে আমরা এতক্ষণ ধরা যে আলোচনা করলাম এর থেকে কি বুঝলাম? বিচার বিভাগীয় যে সকল নোটিশ, প্রত্যেকটা নোটিশে আপনার কি জুডিশিয়াল নোটিশ হবে, কিন্তু অবশ্যই অবশ্যই সাক্ষ্য আইনের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী এটা উপস্থাপিত হতে হবে। যেমন আমি বললাম যে লিগ্যাল নোটিশ আর জুডিশিয়াল নোটিশ একটা। লিগ্যাল নোটিশও তো আপনার আইনগত ভাবে দেয়া হয়, তারপরে কেন লিগ্যাল নোটিশটাকে আমাকে আবার প্রমাণ করতে হচ্ছে? কারণ এটা জুডিশিয়াল নোটিশ না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বিষয়। ওকে, আন্ডারস্ট্যান্ড পারছেন সবাই? জি ম্যাম। জুডিশিয়াল নোটিশ নিয়ে কার কোনো পার্থক্য আছে? জুডিশিয়াল নোটিশ, লিগ্যাল নোটিশ, নোটারি পাবলিক, এগুলো নিয়ে কার কোনো সমস্যা আছে? জি না ম্যাম। না ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেওয়ানি ও ফৌজদারি মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য কখন প্রাসঙ্গিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমার মনে হয় এটা আপনাদের জানাটা উচিত। চরিত্র, ধরেন আপনার সাথে আমার, ধরেন আমি খুব খারাপ মানুষ, কথার কথা খুবই খারাপ মানুষ, তারপরও আপনি কি কোনো রাইট আছে আমাকে সরাসরি ওপেনলি সবার সামনে আমার চরিত্র নিয়ে কথা বলা, আমাকে দুশ্চরিত্র বা চরিত্র নিয়ে আমাকে আজেবাজে বলতে পারেন? জি না ম্যাম। নাই, ইভেন আমারও নাই। আপনি আমার সাথে অনেক খারাপ কাজ করছেন, ঠিক আছে, তারপরও আমি আপনাকে ওপেনলি সবার সামনে চরিত্র নিয়ে, যদিও সমস্ত সাক্ষ্য প্রমাণ আমার কাছে আছে বা আপনার কাছে আছে, তবুও এই সাক্ষ্য প্রমাণ নিয়ে আমি আপনার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলতে পারবো না। এই রাইট আইন আমাকে দেয় নাই। আইন তো দূরের কথা, আমাদের ধর্ম, প্রতিটা ধর্ম, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইসলাম ধর্ম হোক, কোনো ধর্মেই একজন মানুষকে তুমি সরাসরি তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে হবে, যতই ঝগড়া বিবাদ যত কিছুই হোক, তুমি তার চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারবে না। আছে কিনা বলেন, আমি কি ভুল বলছি? ভুল না বলছি? ম্যাম, কি বলছো? এখন কথা হচ্ছে, যখন আমি এত স্ট্রংলি আমি বলতেছি যে চরিত্র নিয়ে আপনি কথা বলতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো মাঝে মাঝে দেখি, সামনাসামনি দেখি বা কোর্টের মাধ্যমে দেখি, মানে টিভিতে দেখি, দেখি তো চরিত্র নিয়ে তো আজে বাজে কথা বলেই এজলাসের ভিতরে উকিলরা। বিরোধী পার্টি যে আমার যে মানে বিবাদী, মানে আমার যে বিরোধী পার্টি আর কি থাকবে, সে তো আমাকে চরিত্র নিয়ে ধুয়ে দেয়, তাই না? বিশেষ করে ধর্ষণের যে মামলাগুলো হয়, এখানে তো মনে করেন যে বিরোধী পার্টি মুখে কোনো লাগাম থাকে না, লাগাম বিহীন ভাবে আমাকে ধুয়ে দিচ্ছে, অপমান অপদস্থ হয়ে মেয়েরা একদম মাথা নিচু করে ফেলতেছে। এটা কেন বলেন দেখি, এনি আইডিয়া কেন হয়? সেখানে কেন আপনার আদালত অর্থাৎ বিচারক তাকে চুপ করায় দেয়? কেন বলেন? ম্যাম রাইট মানে বিপরীত পক্ষে যাওয়ার জন্য আর কি, না, এটা তো অ্যান্সার হলো বা দুর্বল করার জন্য, বা দুর্বল করার জন্য। মানে আপনি শুধুমাত্র জিতার কারণে আপনি মানে একজন মানুষকে আজে বাজে কথা বলবেন, এটা কি হয়? এটা কি হয় বলে? একটু উইক করার জন্য, সত্য কথা বের করার জন্য। এটা কিছুটা আসছে, কিছুটা আসছে, কিন্তু পুরোপুরি আসে। আচ্ছা দেখেন, চরিত্র সম্পর্কে একটা মানুষকে সরাসরি বলা যায় না, কিন্তু যখন আপনি ড্যাম শিওর যে সে মিথ্যা কথা বলতেছে এবং আপনার মক্কেলকে ফাঁসানোর উদ্দেশ্যে সেই নাটকটা সাজাইছে, একেবারে পুরা ড্যাম শিওর, শুধুমাত্র শিওর হইলেই হবে না, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট, ভিডিও ফুটেজ, এভরিথিং আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন, বুঝছেন? হ্যাঁ, এখন ধরেন একটা এক্সাম্পল দিই। এখন ধরেন আপনি আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের বিরুদ্ধে আপনি মানে আপনি বিবাদী কি করছে, মামলা করছে। ধরেন আপনি বিবাদী পক্ষেরই লয়ার, ঠিক আছে, এখন বাদী পক্ষ মামলা দায়ের করছে যে তার সাথে আপনার কি করা হয়েছে, মানে তাকে মারধর করা হয়েছে, হ্যাঁ, এরকম অনেক অত্যাচার করা হয়েছে, যার কারণে সে এখন ডিভোর্স চাচ্ছে। কিন্তু আপনি পুরোপুরি মানে ফুল প্রুফ প্রমাণ আপনার কাছে আছে যে এই মহিলা 2 দিন পর পরই হাজবেন্ড চেঞ্জ করে, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চুজ করে, ঠিক আছে, এবং 2 দিন পর পরই সে
এই কাজগুলো করে। এটা আপনি ড্যাম শিওর বিভিন্ন জায়গা থেকে আপনি এটা কালেকশন করছেন। সেই ক্ষেত্রে আপনি ওই মহিলাকে যখন প্রথমেই বলবেন না, প্রথমেই আপনি দুশ্চরিত্রা, আপনি তো এরকম আরো আগে আগে করছেন, এগুলো বলতে পারবেন না। আপনি প্রথমে সফটলি, নরম ভাবে আপনি আগে চেষ্টা করুন। নরম ভাবে বলতে আবার একেবারে ম্যাডাম ম্যাডাম বলে না, ঠিক আছে? আপনি কি বলবো, নরম গরম মিলিয়ে আপনি প্রথমে তার কাছ থেকে সত্যটা বের করার চেষ্টা করুন। যখন দেখবে যে কোনোভাবেই সত্য বের করতে পারতেছে না, কিছু মানুষ আছে না যে খুব বেশি পেঁচায়, আপনি যেখান থেকে তাকে বের করবেন সেখান থেকেই সে মানে প্রশ্ন করবেন, মানে ধরেন যে হয়ে গেছে সবকিছু সলভ, ওখান থেকেই সে আবার আপনাকে এমন ভাবে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে যে আপনি শেষ পর্যন্ত সত্যটা আপনি উদ্ঘাটনই করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি সরাসরি করতে পারবেন। বুঝতে পারছেন এবার? জি ম্যাম, জি। জেরা করতে পারবেন, জি ম্যাম। জবানবন্দি কিন্তু পারবেন না। জেরার মধ্যে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারবেন। এখন এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন? জি জি ম্যাম। আচ্ছা, এখন আমি সামনে যাচ্ছি। এখন এই জায়গায় একটা ব্যারিয়ার আছে। দেওয়ানি মামলায় এক ধরনের, আবার ফৌজদারি মামলায় এক ধরনের। দুই জায়গায় দুই ধরনের প্রশ্নের মাধ্যমে আপনি এই সত্যটা বের করতে পারবেন। কিরকম? দেওয়ানি মামলা, প্রথমে দেওয়ানি মামলা দিয়ে শুরু করি। দেওয়ানি মামলায় তো আপনি সরাসরি কাউকে তার চরিত্র খারাপ এটা বলতেই পারবেন না। তার কারণ হচ্ছে দেওয়ানি মামলা হচ্ছে আপনার গুরুতর অপরাধ নিয়ে হয় না। দেওয়ানি মামলায় ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি রিলেটেড প্রবলেম থাকে, ম্যাক্সিমামই ফ্যামিলি রিলেটেড প্রবলেম থাকে। ধরেন আপনি জায়গা নিয়ে কোনো মামলা হয়েছে, দেখবেন বেশিরভাগই ভাই বোন, ভাইয়ে ভাইয়ে, বাবা, এমনকি এখন তো মানে আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে যে সন্তান তার বাপের বিরুদ্ধে মামলা করতেছে, বাপ তার সন্তানের বিরুদ্ধে মামলা করতেছে। ম্যাক্সিমাম হচ্ছে আপনার রক্তের সম্পর্ক। তো এই জায়গায় দেখেন, রক্তের সম্পর্ক বা রক্তের অংশীদার নিয়ে যখন মানে মারামারি কাটাকাটি যাই হয় না কেন, একটা সময় কিন্তু তারা কি মিলেই যায়, মীমাংসার মাধ্যমে এটা সলভ করে ফেলেন। বলেন তাহলে এখন আপনি যে মানুষটা সম্পর্কে আজকে রাগের মাথায় তো আমরা কত কথাই বলি, রাগের মাথায় আমরা বাবা হয়ে মা হয়েও আমরা আমাদের ছেলে মেয়েকে আজে বাজে কথা বলে ফেলি না? আবার ভাই বোনকে আজে বাজে কথা বলে ফেলি না? বলেন। এখন আপনি জি ম্যাম। সামনা মানে এমনিতে বলা, আর যখন আপনি এজলাসে দাঁড়ায় কোর্টে ভরা মজলিসে সবার সামনে বলবেন, সেটা অন্যরকম একটা বিষয়। তাহলে ওইখানে যখন আপনি বলতেছেন, পরে যখন আপনি মিলে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে এই কথাগুলো বা এই ওয়ার্ড গুলো দাগ কেটে যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে কিনা বলেন? জি ম্যাম, জি জি। এই কারণে দেওয়ানি মামলায় বলা হয়েছে চরিত্র সংক্রান্ত কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা বা বলা, মানে জেরা করা বা জবানবন্দিতে বলা, এটা পুরাটাই অপ্রাসঙ্গিক, আপনি বলতে পারবেন না। তবে কিছু কিছু বিষয়ে আপনি পারবেন। কিছু বিষয় বলতে শুধুমাত্র একটা বিষয়, সেটা কি? সেটা হচ্ছে ক্ষতিপূরণের মামলা। এখন ধরেন আপনাকে আপনার জায়গা থেকে বেআইনি ভাবে বেদখল করে দেওয়া হচ্ছে। বেআইনি বেদখল মানে কি? মানে আপনাকে আপনার জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এখন আপনি যেহেতু বেআইনি, যদিও ধরেন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঠিক আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এ 9 ধারায় একটা কথা বলা হয়েছে, যদিও সে সম্পত্তির মালিক না, তবুও তাকে বেআইনি ভাবে বের করার মতো অধিকার কারো নাই। হ্যাঁ, এখন ধরেন আপনাকে যে বেআইনি ভাবে বেদখল করছে, এটার জন্য আপনি অবশ্যই দখল পুনরুদ্ধারের মামলা করবেন, তার পাশাপাশি আপনি ক্ষতিপূরণের মামলা করবেন না? বলেন, করবেন না ক্ষতিপূরণের মামলা? জি ম্যাম। এই যে আপনার এত ক্ষতি করাল, আপনি এটা বরং চাবেন না? আপনি অবশ্যই চাবেন। তাহলে এই যে ক্ষতিপূরণের মামলাটা করবেন, কত টাকা ক্ষতিপূরণ মামলা করবেন, এটা নির্ধারণ করবেন কিভাবে? বলেন বলেন। ধরেন আপনাকে 20 লাখ টাকা সম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনি কি 20,000 টাকা ক্ষতিপূরণ চাবেন? খালি কি না ম্যাম, বেশি যাবো। 30 লাখ। 30 লাখ চাবেন? তাহলে তো আপনার মামলা ধরবেই না, আদালত আপনার মামলা ধরবেই না। এই কারণেই বলা হয়েছে যে ক্ষতিপূরণটা তুমি যখন চুজ করবা, অর্থাৎ ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে তুমি চরিত্র নিয়ে কথা বলতে পারবা। এখন ধরেন আপনাকে বেআইনি ভাবে বেদখল করে দিছে, এখন বেআইনি ভাবে বেদখলের মাত্রাটা কেমন ছিল সেটা দেখতে হবে। আপনাকে কি মানে এমনি কথার মাধ্যমে বের করে দেওয়া হয়েছে, নাকি ফিজিক্যালি অ্যাসাল্টের মাধ্যমে, অর্থাৎ আপনাকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ফিজিক্যাল অ্যাসাল্টের মাধ্যমে আপনাকে হসপিটালে যাইতে হয়েছে কিনা, হ্যাঁ,
আপনার যে এই সম্পত্তিতে আপনার অস্থাবর কিছু সম্পত্তি ছিল, বা ধরেন কোনো ফসল ছিল যেটা থেকে আপনার খাবার খরচ মানে আপনার পেটে ভাতে চলতেন, সেই জিনিসটাকে দখল করছে কিনা। হ্যাঁ, তারপরে এবং এই সব কিছুরই শেষ একটা জিনিস তো কম্পোজারি আছে, আপনার মানহানি, মান সম্মান নষ্ট হচ্ছে। তাহলে এই যে দেখেন এখানে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয়ের এবং জায়গার মূল্য তো আছে, তার উপরে জায়গার মূল্য তো আছে, সব কিছুর উপর বেসিস করে আপনার ক্ষতিপূরণটা নির্ধারণ। এখন ক্ষতিপূরণটা কি নির্ধারণ করা এত সহজ? বলেন। আপনি যতই চাবেন বিবাদীকে মিথ্যা সাব্যস্ত করতে, সে ততই মোড়টা এমন ভাবে ঘুরাবে যে আপনি মিথ্যা, সে সত্যি। এটাই তো নিয়ম, নাকি? খেলা তো এখানেই, নাকি? মানে দুই পক্ষ কি করবে, খেলবে, যে খেলায় জিতে। বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে চরিত্র নিয়ে বলতে পারে। হ্যাঁ, এবার বুঝছেন? তাহলে দেওয়ানি মামলায় পুরোপুরি চরিত্র নিয়ে কথা বলা প্রহিবিটেড, অপ্রাসঙ্গিক, কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণের মামলায় আপনি চরিত্র নিয়ে কথা বলতে পারেন। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে দেখেন আমরা একটু দেখি। দেওয়ানি এবং ফৌজদারি মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য সাধারণত অপ্রাসঙ্গিক, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হতে পারে। যখন কোনো ব্যক্তির চরিত্র নিজেই মামলার বিচার্য বিষয় হয়, যেমন সম্মানহানির মামলা, মানহানির মামলা, ঠিক আছে? স্বাভাবিক, এখানে আপনি ক্ষতিপূরণ চাবেন, আপনার নামে মিথ্যা মামলা করা হয়েছে, তাহলে আপনার একটা মানহানি হয়েছে না, এটার জন্য তো অবশ্যই আপনি ক্ষতিপূরণ চাবেন। আচ্ছা, অথবা যখন অভিযুক্তের পূর্ববর্তী ভালো আচরণ বা অসৎ উদ্দেশ্য প্রমাণ করা হয়, যখন একটা লোককে আপনি মানে প্রমাণ করতে পারবেন যে এই লোকটা অভ্যাসগতভাবে খারাপ লোক, সেই ক্ষেত্রে তো আপনাকে চরিত্র নিয়ে কথা বলতেই হবে। আপনি যখন প্রমাণ করতে চাচ্ছেন যে এই লোকটা অভ্যাসগতভাবেই খারাপ, তখন সেক্ষেত্রে তো আপনাকে চরিত্র নিয়ে কথা বলতেই হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। ফৌজদারি মামলায় সাধারণত খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক, যদি না তা প্রমাণ করার জন্য পূর্বের ভালো চরিত্র প্রমাণ দেওয়া হচ্ছে। এটুকু ক্লিয়ার? তাহলে দেওয়ানি মামলায় আমরা চরিত্র নিয়ে কিভাবে কথা বলবো সেটা ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি অলরেডি আলোচনা করছি দেওয়ানি মামলায় চরিত্র সংক্রান্ত বিষয়, যখন চরিত্র নিজেই একটা বিচার্য বিষয়। আচ্ছা, যখন চরিত্র নিজেই একটা বিচার্য বিষয় হয়, অর্থাৎ সম্মানহানির মতো মামলায় যেখানে কারো চরিত্র বা সুনাম সম্পর্কিত তথ্য বিচার্য বিষয়, তখন প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 52 এবং 55 ধারায় বিষয়টা বলা হয়েছে। 52 ধারায় কি বলা হয়েছে? 52 ধারায় সুস্পষ্ট ভাবে বলা হয়ে গেছে যে দেওয়ানি মামলায় চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আর 55 ধারায় বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে কি দেওয়ানি মামলায় চরিত্রটা প্রাসঙ্গিক। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার কিনা? আচ্ছা, জি ম্যাম। দেখেন তাহলে আমরা একটু ডিটেলসে যাই। যদি চরিত্র সরাসরি মামলার বিচারে প্রভাব ফেলে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। দেখেন, দেওয়ানি মামলায় কোনো ব্যক্তির চরিত্র ভালো নাকি খারাপ, অর্থাৎ ভালো বা খারাপ যেটাই হোক না কেন, সেটা অপ্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে। তবে যদি কোনো সাক্ষ্য তার চরিত্র বা সুনামকে প্রভাবিত করে এবং তা মামলার বিচার্য বিষয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তবে সেটা প্রাসঙ্গিক। ওই যে একটু আগে মানহানির কথা বললাম, যদিও মানহানির মামলা একটা ফৌজদারি মামলা, ঠিক আছে, কিন্তু তারপরও আপনার নামে ধরেন বেআইনি ভাবে বেদখল, আমি আপনার নামে বললাম যে সে আমাকে বেআইনি ভাবে বেদখল, অথচ আমি নিজে কিন্তু বের হয়ে গেছি বাসা থেকে। এটা সাধারণত পারিবারিক মামলায় হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়। হ্যাঁ, এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়ে দেখা যায় যে রাগের মাথায়, রাগের বশে ওয়াইফ নিজেই বের হয়ে চলে যায় বাবার বাড়িতে। পরবর্তীতে আসলে মেয়েটা তো নিজে থেকে করে না, সে তো রাগের মাথায় বের হয়ে আসছে। তো বাপের বাড়ি আসার পরে কি হয়, বাপ মা ভাই বোন এরা উল্টা পাল্টা বুঝায়, এবং এরকম বর্তমানে হরহ হয়। এবং মানে যারা মেয়েরা আছেন তারা খারাপ ভাবে নিবেন না বিষয়টা, আমি নিজেও বলতেছি বেশিরভাগ ম্যাক্সিমাম ডিভোর্স গুলা হয় কিন্তু এই পরিবারের কারণে। রাগ হয়ে চলে আসলো, ঠিক আছে, এবং তারা তাদের মানে বাবা মা ভাই বোন বুঝানো বাদ দিয়ে এমন ভাবে কি করে, ওকে পোক করে যে মেয়েটা তখন মিথ্যা মামলা দিতে বাধ্য। বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখানে কি বলতেছিলাম, ধরেন হাজবেন্ড ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পরে হয়তোবা
ওয়াইফ বের হয়ে আসছে, নিজে থেকে বাসা থেকে বের হয়ে আসছে, ঠিক আছে, নিজে থেকে। এখন নিজে থেকে বাসা থেকে বের হয়ে আসার পর সেটি মিথ্যা মামলা দিল যে তাকে আপনার তার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি এরা সবাই মিলে মারধর করে অত্যাচার করে বাসা থেকে বের করে দিচ্ছে। তাহলে এটা যখন প্রমাণ হয়ে যাবে যে না এটা একটা মিথ্যা বানোয়াট মামলা, তখন সেই ক্ষেত্রে হাজবেন্ড এবং তার যে পরিবারের লোকজন তারা কি চাইলে পারে না মেয়েটা এবং মেয়েটার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে বা মানহানির কি বলি মিথ্যা মামলা করছে, মানহানির মামলা করতে পারে না? হ্যাঁ, জি ম্যাম। তাহলে এই ক্ষেত্রে চরিত্রটা প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে চরিত্র নিয়ে প্রশ্ন করলে বা চরিত্র নিয়ে যদি আপনি জেরা করেন অবশ্যই সেটা প্রাসঙ্গিক হবে। কারণ এটা তো আপনাকে প্রমাণ করতে হবে, আপনার মক্কেল যে একটা মিথ্যা মামলার শিকার হয়েছে এটা আপনাকে প্রমাণ করতে হবে না, বলেন? জি। কিন্তু আগেই বলতেছি আপনি সরাসরি কাউকে বলতে পারবেন না, আপনি প্রথমে চেষ্টা করবেন যদি অন্যভাবে এটা মিউচুয়াল বা বের করা যায়। যখন আপনি একবারই পারতেছেন না তখন সেই ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবেন। বুঝছেন এবার? আর কোনো সমস্যা? হ্যাঁ, এটা আচ্ছা। পূর্বের ঘটনার প্রাসঙ্গিক, যে কোনো ব্যক্তি পূর্বে অনুরূপ কোনো ঘটনার জন্য দোষী সাব্যস্ত তবে সে পূর্বের ঘটনাটি দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক। একজন ব্যক্তি, ওই যে আমি একটু আগে বললাম যে মিথ্যা মামলা দিতে থাকে খালি সব সমানে কাবিনের ব্যাপারে, কাবিন বেশি টাকা দিয়ে, এটা তো পারিবারিক মামলা, এটা তো জানেন। এই যে ডিভোর্সের যে ইগুলা থাকে, মেইনটেনেন্সের যে মামলাগুলো থাকে, দিনমোহরের যে মামলাগুলো থাকে, হ্যাঁ ভয় পাওয়া না যত কিছু। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনার কি সেই ক্ষেত্রে যেহেতু এটা পারিবারিক মামলা এবং আমরা জানি পারিবারিক মামলা মানে দেওয়ানি মামলা, তাহলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই চরিত্রটা নিয়ে আসতে পারেন যে সে যে প্রফেশনালি এই ধরনের কাজ করে থাকে সবসময়, এটাই তার প্রফেশন, সেটা প্রমাণ করার জন্য আপনি চরিত্র নিয়ে কথা বলতে পারবেন। বুঝছেন এবার? হ্যাঁ, জি ম্যাম, বুঝছি। আচ্ছা। এরপর সাক্ষ্য আইনে 53 ক ধারায় বলা হয়েছে সাক্ষ্য আইন, আচ্ছা এখানে 53 ক হবে না, এটা 55 ক হবে। আচ্ছা ম্যাম, একটু অ্যাড করি। ওই যে আপনি যে বললেন 52 ধারায় বলা হয়েছে দেওয়ানি মামলা নিয়ে, দেওয়ানি মামলা চরিত্র নিয়ে কথা বলা যাবে না, আর 55 ধারায় কি বলা হয়েছে যে বলা যাবে এরকম না? এটা হ্যাঁ, 55 ধারায় বলা হয়েছে ক্ষতিপূরণ নির্ধারণের চরিত্রটা নিয়ে কথা বলা যাবে, শুধুমাত্র ক্ষতিপূরণ নির্ধারণ। ওই যে বুঝাইলাম এই যে এখানে যে বুঝাইলাম আপনাকে বেআইনি ভাবে বেদখল করছে, এখন আপনাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করছে নাকি, যদি ফিজিক্যাল অ্যাসাল্ট না হয় অর্থাৎ আপনাকে যদি মারধর করে বের না হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি ধরেন আপনার 20,000 টাকা ক্ষতিপূরণে, জাস্ট কথা বলতেছি আমি, 20,000 টাকা ক্ষতিপূরণ হয়ে যাচ্ছে। এখন আপনাকে মারধর করছে, আপনি ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন, অ্যাসাল্ট আক্রমণ সরি, ফিজিক্যালি আপনি ইনজুর্ড হয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হসপিটালে যাইতে হয়েছে, হসপিটালে যাওয়ার পরে আপনার টাকা পয়সা খরচ হয়েছে, তাহলে এক্ষেত্রে কি আপনার 20,000 টাকায় পোষাবে? আপনার 40-50,000 টাকা লাগবে না মিনিমাম? হ্যাঁ, তাহলে এইটা নির্ধারণ করবেন কিভাবে? এই ক্ষেত্রে চরিত্রটা প্রাসঙ্গিক, এটা 55 ধারায় বলছে। বুঝছেন এবার? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় কি বলছে দেখেন, সাক্ষ্য আইন অনুযায়ী কোনো ব্যক্তির পূর্বের ভালো বা খারাপ চরিত্র যদি মামলার বিচার্য বিষয়ের উপর প্রভাব ফেলে তবে সেটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আপনার সাক্ষ্য, একটা মানুষ, যে বললাম প্রফেশনালি সে খারাপ চরিত্রের, সে সবসময় এই ধরনের খারাপ কাজ করে বেড়াচ্ছে, এটাই তার পেশা, এটাই তার কাজ, তখন সেই ক্ষেত্রে অবশ্যই তার চরিত্রটা প্রাসঙ্গিক। এবার হচ্ছে তাহলে এইগুলা চরিত্র প্রাসঙ্গিকতা নেই। যায় টাইম কি শেষ? হ্যাঁ না ম্যাম। আচ্ছা, আমি তাহলে দেওয়ানি মামলাটা শেষ করে দিই আগে, তারপরে তাহলে দেওয়ানি মামলা, আচ্ছা দেওয়ানি মামলা, দেওয়ানি মামলার চরিত্রটা তাহলে কখন প্রাসঙ্গিক না? আমি যে এতক্ষণ ভরা বলে গেলাম চরিত্র প্রাসঙ্গিক, কিন্তু 52 ধারায় আমি আবার বলতেছি যে না চরিত্রটা প্রাসঙ্গিক না, চরিত্র নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসছে না আপনাদের যে ম্যাডাম যে বললো যে 52 ধারায় চরিত্র প্রাসঙ্গিক না, সরাসরি একদম কিভাবে বলে দেওয়া হয়েছে, স্ট্রংলি বলছে নাকি সাক্ষ্য আইন, তাহলে কোন ক্ষেত্রে চরিত্রটা প্রাসঙ্গিক না, এটা একটা প্রশ্ন আসছে না? জি ম্যাম। তো এখানে দেখেন, মামলার মূল বিচার্য বিষয়ের সাথে সম্পর্ক যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা কখনোই প্রাসঙ্গিক না। এখন আপনার মামলার বিচার্য বিষয় হচ্ছে কি বলবো, আপনার মামলার বিচার্য বিষয় হচ্ছে জায়গা,
বাটোয়ারার মামলা। এখন এই বাটোয়ারা মামলার সাথে কি চরিত্র নিয়ে কোনো কিছু আসে? আপনি আমাকে বলেন, বাটোয়ারার মামলাটা কারা করে মূলত বলেন? যখন নিজের ভাই নিজের ভাই বোনরাই করে, যখন আর কি মনে করেন যে জায়গা নিয়ে আমাদের একটু বনিবনা হচ্ছে, অর্থাৎ ধরেন আমাদের বাবা জায়গা আমাদেরকে দিয়ে গেছে ঠিকই, কিন্তু কে কোন দাগ নিবে সেটা উল্লেখ করে, এবং এটা নিয়ে যখন হয় আর কি, বুঝছেন, সবাই চায় রোড সাইডের জায়গাটা সে নিবে। হ্যাঁ, তো এইটা নিয়ে যখন ধরেন আমার মানে ঝামেলা, সেই ক্ষেত্রে আমি কি করব, বাটোয়ারার মামলা করবো। এখন এই বাটোয়ারার মামলায় নর্মাল একটা মামলা, এখানে কি কোনোভাবে আপনি চরিত্র নিয়ে কথা বলতে পারেন? না ম্যাম, যেহেতু নিজের আপন ভাই বোন এখানে। নিজের মানে না, নিজের আপন ভাই বোন শুধু এটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাটোয়ারার মামলা একটা ছোট মামলা। এখানে কোনো খুন খারাপি হয় নাই, কোনো মারধর হয় নাই, গুরুতর আঘাত হয় নাই, কিচ্ছু হয় নাই, আপনার মানহানিটা পর্যন্ত হয় নাই, এখানে কিচ্ছু হয় নাই। তাহলে এই ক্ষেত্রে আপনি চরিত্র কেন আনবেন বলেন আমাকে? আনবেন? আসবেন। কিন্তু আপনার মামলাটা যদি ওই যে প্রথমে যেটা বললাম যে আপনার নামে একটা মিথ্যা মামলা করা হচ্ছে যে আপনাকে আপনি আপনার ওয়াইফকে বাসা থেকে মারধর করে বের করে দিচ্ছেন, ঠিক আছে, বের করে দিচ্ছেন, তাহলে এখানে তো চরিত্র নিয়ে কথা আসছে। হ্যাঁ, সে আপনার নামে একটা মিথ্যা মামলা করলো যে আপনি সবসময় তাকে এরকম মারধর করেন, হ্যাঁ, অত্যাচার করেন, এবং কি আপনি তাকে ভরণ পোষণ দেন না ঠিক মতো, তার সন্তানের ভরণ পোষণ দেন না। হ্যাঁ, এগুলো নিয়ে সে একটা মামলা করলো যেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তাহলে এই ক্ষেত্রে চরিত্রটা প্রাসঙ্গিক হয় না? হ্যাঁ, জি ম্যাম। তাহলে দেখেন, চরিত্র যেই জায়গায় আপনার বিচার্য বিষয়টা কি? দেখেন, মামলা তো আপনার হয়েছে, মামলা করে দিচ্ছেন, সাথে সাথে কি মামলা শুরু হয়ে গেল? মানে আপনার একতরফা অভিযোগ বা বিচারে কি আদালত মামলা স্টার্ট করবে? না, আপনার একতরফা বিচার বা অভিযোগে মামলা স্টার্ট হবে না। বিবাদীকে সমন পাঠানো হবে, ঠিক আছে, যে আপনার নামে এরকম এরকম অভিযোগ আসছে, আপনি লিখিত জবাব পেশ করেন, তারপর একটা শুনানি দেয়া হয়। এই শুনানিটাকে বলা হয় প্রাথমিক শুনানি। এটা কিন্তু মূল শুনানি হয় না, মামলার ফার্স্ট হিয়ারিং হয় না। অনেকেই আমরা ভাবি যে এটা হয়তো এখান থেকে মামলা শুরু হয়ে গেল, আমরা এটা ভাবি, বাট না। ওই জায়গায় দুই পক্ষের বক্তব্য শোনার পরে আদালত কি করে, আদালত বিচার দেখবেন, আপনারা যখন দুই পক্ষ কথা বলতে থাকেন বিচারক লিখতে থাকে, খেয়াল করছেন কখনো? বিচারক লিখতে থাকে, বিচারক লিখে অথবা নিচে যে ইয়ে থাকে, কি বলে এটা, পেশকার না, পেশকার। হ্যাঁ, সেও লিখতে থাকে অনেক সময়। এটা কেন লিখে জানেন? বিচার্য বিষয়টা নির্ধারণ করে যে মূলত তাদের সমস্যাটা কোন জায়গায়। এখন ধরেন আমরা সাধারণত যখন আমাদের কারো প্রতি অভিযোগ হয়, মানে মনে খুব লাগছে, আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে, আমরা একেবারে আদ্যপান্ত বলা শুরু করি, ইতিহাস রচনা শুরু করি। তখন সেই ক্ষেত্রে সামনের যে মানুষ, অর্থাৎ যে বিচার করতে বসছে, সে আমাদের বলেন যে মূল কথাটা বলেন ভাই, আপনি কি চাচ্ছেন, বলে না? হ্যাঁ, বলে কিনা? জি ম্যাম। জি। বলেন, আপনি ধরেন আপনার কাছে দুই পক্ষ অভিযোগ নিয়ে আসছে, আপনার একেবারে মানে সরে সরে ক বের করতেছে, সে আপনি তার সরে সরে ক বের করতেছে। হঠাৎ করে মানে আচ্ছা আমি উল্টা বলবো, আচ্ছা ধরেন আমার কথা বলেন, হঠাৎ করে আমি আপনাদেরকে বলবো আচ্ছা ভাই আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা, এখন মূল পয়েন্টে আসেন, আপনারা কি চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন এবং আপনি কি চাচ্ছেন। তাহলে এই যে আমি বললাম মূল পয়েন্টটা কি, এই মূল পয়েন্টটাই হচ্ছে বিচার্য বিষয়, বুঝছেন? দুই পক্ষের বক্তব্য শুনবে আদালত, শোনার পরে তিনি বিচার্য বিষয় জিনিসটাকে সেটা আইডেন্টিফাই করা শুরু করবে। এই বিচার্য বিষয়টা যখন নির্ধারণ হয়ে যাবে তখন থেকেই মামলার ফার্স্ট হিয়ারিং স্টার্ট, এবং সেটাকেই বলা হয় মামলা শুরু। বুঝছেন এবার? জি ম্যাম। জি ম্যাম। এত কিছু বলার উদ্দেশ্য একটাই, এই যে মামলার বিচার্য বিষয়টা, এই বিচার্য বিষয়ের সাথে যদি চরিত্রের কোনো সম্পর্ক না থাকে, তাহলে শুধু শুধু আপনি কেন চরিত্র নিয়ে কথা বলবেন বলেন? সেক্ষেত্রে কি আপনার রাইট আছে? সেক্ষেত্রে আপনার কোনো রাইট নেই। এইটাকেই স্ট্রংলি বলছে, এইটাকেই দেওয়ানি মামলায় আদালত সাক্ষ্য আইন স্ট্রংলি বলে দিছে যে চরিত্র নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না সরাসরি, যদি কিনা সেটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, আমি তাহলে পড়ি এখানে কি বলছে, দেখেন। সাক্ষ্য আইনের 5 ধারার বিধান অনুযায়ী বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের সাথে সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়। তাই যদি কোনো ব্যক্তির চরিত্র মূল বিচার্য বিষয়ের সাথে সরাসরি যুক্ত না হয়, তাহলে সেটা অপ্রাসঙ্গিক বলিয়া বিবেচিত।
ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ জি ম্যাম। কিনা? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এতটুকু থাক। আগামীকালকে আমি ফৌজদারি কার্যবিধিতে কোন ক্ষেত্রে বিষয় মানে বিচার্য বিষয় প্রাসঙ্গিক, কোন ক্ষেত্রে বিচার্য বিষয় প্রাসঙ্গিক না, এটা টোটালটা বুঝাবো। অবশ্য দেওয়ানি মামলা আরো কিছু বিষয় আছে, এটা আগামীকালকে পড়াবো, এখন সময় নেই, আর 3 মিনিট আছে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এইটুকু নিয়ে আসসালামু কারো আলাইকুম ম্যাম। প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই কি ভালো করে বুঝতে পারছেন আজকে যা যা পড়াইলাম বা বুঝাইলাম? জুডিশিয়াল নোটিশ মাথায় জি ঢুকছে? ম্যাম, বুঝতে পেরেছি। ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? জুডিশিয়াল ক্লিয়ার। নোটিশ, তারপরে হচ্ছে কি যেন পড়াইলাম আরো ফার্স্টে, ভুলে গেলাম। যাই হোক, কোনো সমস্যা আছে? নোটিশ। দুইটা প্রশ্ন নিয়ে কোনো সমস্যা আছে কারণ? না ম্যাম, তাইলে এটার কি শুধু দেওয়ানি মামলাটা হইলো, ফৌজদারিটা বাকি রইলো এরকম? দেওয়ানি আরো কিছু বাকি আছে, দেওয়ানি আরো বাকি আছে, ওটা এখন সময় নেই, আচ্ছা। বুঝাইতে গেলে অনেক আর ম্যাম, সময় লাগে। কিছু মনে না করলে জুডিশিয়ালটা আর 1 মিনিট একটু সারমর্মটা বলবেন? জুডিশিয়াল নোটিশ হচ্ছে এমন একটা বিষয় যেই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, এগুলো সর্বজনীন সত্য। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি প্রমাণের কোনো বিষয়? এটা ছোট শিশু বাচ্চাও পারে না? পারে না? জি ম্যাম, চিরন্তন এটা আমরা সত্য। জানি চিরন্তন সত্য। তো জুডিশিয়াল নোটিশ হচ্ছে এমন বিষয় যেগুলো চিরন্তন সত্য, যেগুলো প্রমাণের কোনো প্রয়োজন নেই। এখন কেউ যদি এটা প্রমাণ করতে চায়, এটা নিয়ে যদি সে তর্ক বিতর্কে জড়াইতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেই ধরনের সাক্ষ্য উপস্থাপন করতে হবে। মৌখিক সাক্ষ্য হলে চলবে না, সেক্ষেত্রে তাকে ডকুমেন্টারি সাক্ষ্য হতে হবে যে কিসের বেসিসে সে এই জুডিশিয়াল নোটিশকে উল্টায় ফেলতে চাচ্ছে। সবাই জানে সূর্য পূর্ব দিকে টু পশ্চিম দিকে অস্ত যায়, আপনি একাই বলতেছেন যে না সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, কেন বলতেছেন সেটা আপনি প্রমাণ করেন, তাই না? এটা। জি ম্যাম। আর আরেকটা পড়াইছি লিগ্যাল নোটিশ। অনেকেই আমরা লিগ্যাল নোটিশকে জুডিশিয়াল নোটিশের সাথে মিলায় ফেলি, বাট এটা না। জুডিশিয়াল নোটিশ এবং লিগ্যাল নোটিশ দুইটা দুই জিনিস। লিগ্যাল নোটিশ কি? লিগ্যাল নোটিশ মানে হচ্ছে আপনার যদিও এটা আইনি প্রক্রিয়া, জুডিশিয়াল নোটিশ আইনি প্রক্রিয়া, এটাও আইনি প্রক্রিয়া, কিন্তু এক্ষেত্রে আপনি তদন্ত বা প্রমাণ করার আপনার সুযোগ আছে, অর্থাৎ এটা আপনার অধিকার, রাইট। কিন্তু জুডিশিয়াল নোটিশ আপনি পরীক্ষা করতে পারবেন না, তদন্ত করতে পারবেন না, মাইনে নিতে হবে। হচ্ছে না এবার? জি ম্যাম, বুঝতে পেরেছি। ফর এক্সাম্পল ধরেন আপনাকে মানে পূবালী ব্যাংক থেকে আপনাকে মেসেজ মানে আপনার বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ আসছে যে আপনি এত টাকা লোন নিয়েছিলেন, এই লোন সহকারে এত টাকা আপনি ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল, সেটা আপনি দেন নাই। সো এই মর্মে আপনাকে উপস্থিত হতে হবে ব্যাংকে, এসে আপনি মিউচুয়াল করেন, না হয় আমরা কেস করে দিব। এখন আসলে কি এটা পূবালী ব্যাংক থেকে লিগ্যাল নোটিশটা আসছে কিনা সেটা আপনি তদন্ত করার রাইট বা অধিকার নাই, বলেন? ভুয়াও তো হইতে জি পারে, হতে পারে না ভুয়া? তাহলে এই জন্য বলা হয়েছে লিগ্যাল নোটিশ গুলো জুডিশিয়াল নোটিশের মধ্যে পড়বে না। এটাই হচ্ছে এটার মূল কনসেপ্ট। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, 11টা বেজে গেছে, আমি ক্লাসটা লিভ নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে আমার খুব ভালো লাগছে যে রাজু ভাই আর কে আমার জয়ন্ত ভাই, আপনারা খুব রেসপন্স করছেন ক্লাসে। কনকদাও রেসপন্স করবেন আগামীতে আশা করি। শান্তদা আপনিও করিয়েন না। শান্তদার মনে হয় কি নাই, মনে হয় ওনার কি বলে হেডফোন মনে হয় ইউজ করেন না, মনে হয় না, আপনি ল্যাপটপে ক্লাস করেন হয়তো। আচ্ছা যাই হোক, আচ্ছা, যারা মানে ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল আসলে, যদিও আমি এটাতে